ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইটি থেকে তৃতীয় অধ্যায় অর্থাৎ কয়েকটি গ্যাসের পরিচিতি এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি হাইড্রোজেনের ব্যবহারগুলো। ঠিক আছে, দেখো হাইড্রোজেনের প্রথম ব্যবহারটা কি, পরীক্ষাগারে বিচারক রূপে ব্যবহার করা হয়। ঠিক আছে, দ্বিতীয় নাম্বারটা কি, রকেটের জ্বালানি হিসাবে হাইড্রোজেন ব্যবহার করা হয়। এটা কিন্তু তোমাদের ভীষণ পড়ে যে রকেটের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়, তখন তোমাদের লিখতে হবে কি তরল হাইড্রোজেন ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার আসে 3 নম্বর পয়েন্টটা, সেটা কি আছে, উদ্ভিজ্জ তৈল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট তৈরিতে হাইড্রোজেন লাগে। তাহলে এটাও কিন্তু তোমাদের পড়তে পারে যে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট তৈরিতে কি লাগে, তখন তোমাদের বলতে হবে কিন্তু হাইড্রোজেন লাগে। ঠিক আছে, এবার আসি 4 নম্বর পয়েন্টটা কি আছে, বিভিন্ন জৈব যৌগ প্রস্তুত করতে ব্যবহার করা হয়। 5 নম্বর পয়েন্টটা কি বলেছে, দেখো বলছে শিল্পে বা কলকারখানায় হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে হাইড্রোজেন অপরিহার্য। শিল্প বা কলকারখানায় অ্যামোনিয়াটাকে তৈরি করা হয় কোন পদ্ধতির মাধ্যমে, সেটা হচ্ছে হেবার পদ্ধতির মাধ্যমে। তোমাদের যখন আমি অ্যামোনিয়া প্রস্তুতিটা পড়িয়েছিলাম তখন তোমাদের আমি বলে দিয়েছিলাম এই হেবার পদ্ধতির, এবং সেখান থেকে কি কি কোশ্চেন পড়ে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিও, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারো। দেখো এই যে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হলো, সেই অ্যামোনিয়া গ্যাসটা থেকে আর কি কি তৈরি হয় না, ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেটের মতো রাসায়নিক সার তৈরি করা হয়। আর এই সব সারগুলোই কিন্তু আমরা জমিতে রাসায়নিক সার হিসেবে ব্যবহার করে থাকি। তোমরা কমপক্ষে কিন্তু ইউরিয়ার নামটা শুনেই থাকবে রাসায়নিক সার হিসাবে। ঠিক আছে, এছাড়া আর কোন ক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস প্রয়োজন হয় না, বিভিন্ন শিল্পে নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হয়। সেই নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি করতেও কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা আমাদের প্রয়োজন লাগে। এবং এই অ্যামোনিয়া গ্যাসটা তৈরি করা হয় কোথা থেকে না, এই অ্যামোনিয়া গ্যাসটা তৈরি করা হয়, দেখো এখানে হাইড্রোজেন গ্যাস অপরিহার্য, তার মানে হাইড্রোজেন থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা তৈরি করা হয়। তার মানে তোমরা বুঝতেই পারছো হাইড্রোজেনের ব্যবহারটা কতটা ইম্পর্টেন্ট। এবার আমি বলে দিই এই ব্যবহারগুলো থেকে তোমরা কোন কোন পয়েন্টগুলো মেনলি মনে রাখবে। একটা হচ্ছে রকেটের জ্বালানি হিসাবে তরল হাইড্রোজেন, বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট তৈরি করতে ব্যবহার করা হয়, আর এইটা হচ্ছে 5 নম্বর পয়েন্টটা। তাহলে এই 3টে পয়েন্ট কিন্তু তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। এবার আসি, দেখো হাইড্রোজেনের অন্যান্য ব্যবহারগুলো। এখানে কি বলা আছে না, তোমাদের আমি যখন হাইড্রোজেনের প্রস্তুতিটা পড়িয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে পরীক্ষাগারে হাইড্রোজেনটাকে কিভাবে তৈরি করা হয়। আর এখানে যেটা পড়াবো সেটা হচ্ছে আমরা পরীক্ষাগার ছাড়াও এমনি আমরা কিভাবে হাইড্রোজেন তৈরি করতে পারি ল্যাবে বা পরীক্ষাগারে। ঠিক আছে, সেগুলোই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। প্রথমটা কি আছে দেখো, বলেছে কি না, জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড, H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত। আমি একটু নিচে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড, এবং সেটা কীরকম, সেটা কিন্তু লঘু। তাহলে জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করে, দেখো জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন তৈরি করে। এই জিঙ্ক সালফেটের সংকেত কি, ZnSO4। ঠিক আছে, আমি নিচে কিন্তু নামটা লিখে দিয়েছি। এবার আসি পরেরটাতে কি আছে, ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সংকেত। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো, যদি নাও জেনে থাকো আমি কিন্তু নিচে বলে নামটা বলে দিলাম, তোমরা কিন্তু নিচে লিখে দেবে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর নামটা কি বললাম না, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যেটা হচ্ছে লঘু, তাহলে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ার ফলে কি তৈরি হবে না, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে আর হাইড্রোজেন তৈরি হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত কি না, MgCl2 প্লাস হাইড্রোজেন, হাইড্রোজেনের সংকেত কি H2, তোমরা সবাই জানো। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আমি নামটা নিচে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু এই নামগুলো একটু নিচে লিখে দেবার চেষ্টা করো। তাহলে দেখো আমি কিন্তু নিচে নামটা লিখে দিয়েছি কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এবার আসি পরেরটায়। দেখো 3 নম্বর পয়েন্টটা কি বলছে, আয়রন। আয়রনের সংকেত কি Fe। ঠিক আছে, বা লোহার যেটাকে বলা হয়। আয়রনের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে কি তৈরি হয় না, ফেরাস সালফেট যৌগ তৈরি হয় প্লাস হাইড্রোজেন তৈরি হয়। ফেরাস সালফেটের সংকেত কি
FeSO4 আর হাইড্রোজেনের সংকেত তোমরা সবাই জানো, সেটা হচ্ছে H2। নিচে আমি একটু নামটা লিখে দিই, এর নামটা কি বললাম না ফেরাস সালফেট, ঠিক আছে, ফেরাস সালফেট। এবার দেখো এই ফেরাস সালফেট নামটা কিন্তু তোমরা নিচে লিখে দেবে, যার সংকেত হচ্ছে FeSO4। এবার আসি পরেরটাতে, কি বলেছে, অ্যালুমিনিয়ামের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে কি তৈরি হয় না অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হয়, যার সংকেতটা কি AlCl3 প্লাস হাইড্রোজেন, ঠিক আছে। নামটা কি বললাম না অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। নিচে একটু নামটা লিখে দিই, সেটা হচ্ছে ক্লোরাইড। এবার দেখো এই যে চারটে বিক্রিয়া আমি তোমাদের করালাম, এই চারটে বিক্রিয়া থেকে একটা কিন্তু কমন ব্যাপার আছে, সেটা কি প্রত্যেকটাতে দেখো যে ধাতুগুলো কিন্তু বিক্রিয়া করছে কার সাথে না লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, কারণ এখানে সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড, এবং সামনে যেগুলো আছে সেগুলো কি সব ধাতু। তাহলে এখানে কিন্তু ধাতুর সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে, যার ফলে কি তৈরি হচ্ছে না যার ফলে কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে তোমরা একটা কনক্লুশন কি পেলে না ধাতুর সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া করলে সব সময়ের জন্য কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, ঠিক আছে। এটাই দেখো এখানে লেখা আছে, উপরের প্রতিটি বিক্রিয়ায় ধাতুর সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া হয়েছে এবং ধাতু দ্বারা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে হাইড্রোজেন গ্যাস রূপে মুক্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি দেখো পরেরটা, সেটা কি না জিঙ্কের সাথে গাঢ় ক্ষারের বিক্রিয়া। এখানে ক্ষার হিসেবে আমি কি নিয়েছি না সোডিয়াম হাইড্রক্সাইড নিয়েছি, আমি একটু নিচে নামটা লিখে দিই, যার নামটা কি না সোডিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে, সোডিয়াম হাইড্রক্সাইড। এবার দেখো সোডিয়াম হাইড্রক্সাইড, তাহলে এটা কার সাথে বিক্রিয়া হচ্ছে বললাম না ধাতুর সাথে গাঢ় ক্ষার দ্রবণের বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে না সোডিয়াম জিঙ্কেট তৈরি হচ্ছে। সোডিয়াম জিঙ্কেটের সংকেত কি না Na2ZnO2, আর কি তৈরি হচ্ছে না হাইড্রোজেন তৈরি হচ্ছে। তাহলে কি বললাম না জিঙ্কের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের গাঢ় দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম জিঙ্কেট আর হাইড্রোজেন তৈরি হচ্ছে। নিচে নামটা একটু লিখে দিই, নামটা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট, ঠিক আছে, সোডিয়াম জিঙ্কেট। আর পরের বিক্রিয়াটা দেখো অ্যালুমিনিয়ামের সাথে গাঢ় ক্ষারের বিক্রিয়া, ক্ষারটার নাম কি না সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে অ্যালুমিনিয়ামের সাথে গাঢ় ক্ষার দ্রবণের বিক্রিয়া করছে, এখানে দেখো তারপরে কিন্তু লেখা আছে কি জল। তাহলে অ্যালুমিনিয়ামের সাথে গাঢ় ক্ষার দ্রবণের বিক্রিয়ার ফলে কি তৈরি হচ্ছে না সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হচ্ছে, যার সংকেতটা কি NaAlO2। তাহলে কি বললাম না সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত হচ্ছে NaAlO2, আর কি তৈরি হচ্ছে না হাইড্রোজেন তৈরি হচ্ছে, আর এর নামটা কি বললাম না সোডিয়াম অ্যালুমিনেট। আগেরটায় কি হয়েছিল সোডিয়াম জিঙ্কেট, কারণ এখানে জিঙ্ক বিক্রিয়া করছিল, আর এখানে নামটা কেন অ্যালুমিনিয়াম হলো কারণ এখানে দেখো অ্যালুমিনিয়ামটা বিক্রিয়া করছে বলে। তাহলে সোডিয়াম অ্যালুমিনেট, ঠিক আছে। সংকেতগুলো বারবার বলছি, একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। তাহলে দেখো এই যে দুটো বিক্রিয়া আমি তোমাদের করালাম সেখান থেকেও একটা কমন আছে, সেটা কি না প্রতিটি ক্ষেত্রে গাঢ় ক্ষার দ্রবণের সাথে ধাতুর বিক্রিয়ার, ধাতুগুলো কোনগুলো না জিঙ্ক হচ্ছে একটা ধাতু আর অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতু। তাহলে ধাতুর বিক্রিয়ায় সংশ্লিষ্ট ধাতুর লবণ তৈরি হচ্ছে, লবণ কোনগুলো সোডিয়াম অ্যালুমিনেট এবং সোডিয়াম জিঙ্কেট, ঠিক আছে। তাহলে সংশ্লিষ্ট ধাতুর লবণ ও হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, এখানে হাইড্রোজেন তৈরি হচ্ছে তোমরা দেখতে পেলে। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো এই যে ধাতুর সাথে গাঢ় ক্ষার দ্রবণের বিক্রিয়াটা, এখানে কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা কি, ব্যতিক্রমটা একটু তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো যেটা হচ্ছে সিলিকন, সিলিকন যদি ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি হয় না সোডিয়াম সিলিকেট জাতীয় একটা যৌগ তৈরি হয়। কি বললাম না সিলিকনের সাথে গাঢ় ক্ষার দ্রবণ, যেটার নামটা কি না সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি হয়, যার সংকেতটা কি না Na2
SiO3 আর হাইড্রোজেন তৈরি হয়। ঠিক আছে, এর নামটা কি বললাম না সোডিয়াম সিলিকেট। কেন সিলিকেট? কারণ এখানে সিলিকন বিক্রিয়া করছে বলে। তাহলে সোডিয়াম সিলিকেট। এখানে দেখো যে সিলিকনটার কথা আমি বললাম, সেই সিলিকনটা কি? সিলিকনটা কিন্তু অধাতু। আগে দেখো আগের যে বিক্রিয়াগুলো আমি পড়ালাম সেখানে কি ছিল না ধাতুর সাথে কিন্তু গাঢ় ক্ষার দ্রবণের বিক্রিয়া হচ্ছিল, কিন্তু এখানে আমি কি দেখলাম না অধাতুর সাথেও কিন্তু গাঢ় ক্ষার দ্রবণের বিক্রিয়া হয় এবং যার ফলে কিন্তু একটা লবণ তৈরি হয় প্লাস কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তাহলে এটাই হচ্ছে ব্যতিক্রম। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি দেখো পরেরগুলো। পরেরটা কি বলেছে? সোডিয়ামের সাথে ঠান্ডা জলের বিক্রিয়া। তাহলে সোডিয়ামের সাথে ঠান্ডা জল বিক্রিয়া করে কি তৈরি করবে না সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি করবে প্লাস হাইড্রোজেন তৈরি করবে। এর নামটা কি বললাম? এর নামটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। কেন হাইড্রক্সাইড? কারণ এখানে OH মূলক আছে বলে। ঠিক আছে, বা হাইড্রক্সাইড মূলক আছে বলে। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড। এবার দেখো পরেরটা, সেটা কি আছে? ক্যালসিয়াম। ক্যালসিয়ামের সাথে ঠান্ডা জল বিক্রিয়া করে কি তৈরি করবে না ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি করবে, যার সংকেতটা কি CaOH প্লাস হাইড্রোজেন। ঠিক আছে, এর নামটা হচ্ছে কি না ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এবার দেখো পরেরটাতে কি আছে? দেখো পরেরটাতে আছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের সাথে ফুটন্ত জল। আগেরগুলো কি হচ্ছিল না ঠান্ডা জল। ঠিক আছে, এবারে দেখো ফুটন্ত জল। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে ফুটন্ত জল বিক্রিয়া করে কি তৈরি করবে না ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, যার সংকেতটা কি MgOH2। আর কি তৈরি করবে? হাইড্রোজেন তৈরি করবে। এর নামটা কি বললাম না ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। এবার দেখো পরেরটা, অ্যালুমিনিয়ামের সাথে ফুটন্ত জল বিক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে কি তৈরি করবে না অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি করবে, যার সংকেতটা কি AlOH3 প্লাস হাইড্রোজেন। এর নামটা কি বললাম না অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। এবার দেখো পরেরটায় কি আছে? দেখো লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করা হচ্ছে। ঠিক আছে, লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি তৈরি হবে না ফেরোসোফেরিক অক্সাইড তৈরি হবে, যার সংকেতটা কি? সংকেতটা হচ্ছে Fe3O4 প্লাস হাইড্রোজেন তৈরি হবে। আর এর নামটা কি বললাম না ফেরোসোফেরিক। ঠিক আছে, ফেরোসোফেরিক অক্সাইড। কেন অক্সাইড বলা হচ্ছে? কারণ এখানে অক্সিজেন আছে বলে। ঠিক আছে, ফেরোসোফেরিক অক্সাইড। এবার দেখো এই যে বিক্রিয়াগুলো আমি করালাম সেখানেও কিন্তু একটা কমন ব্যাপার আছে। প্রথম দুটোর ক্ষেত্রে দেখো যেখানে হচ্ছে সোডিয়াম ধাতু আর ক্যালসিয়াম ধাতু বিক্রিয়া করছে, প্রথম দুটো ধাতু সেগুলো দেখো ঠান্ডা জলের সাথে বিক্রিয়াটা করে ফেলে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। পরের দুটোর ক্ষেত্রে দেখো যে ম্যাগনেসিয়াম ধাতু অ্যালুমিনিয়াম ধাতু, এই দুটো ধাতু ফুটন্ত জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। পরেরটাতে দেখো যে লোহিত তপ্ত আয়রন সেটা কিন্তু স্টিমের সাথে বিক্রিয়া করছে, ফুটন্ত জল বা ঠান্ডা জলের সাথে কিন্তু না, স্টিমের সাথে বিক্রিয়া করে তবেই কিন্তু হাইড্রোজেন তৈরি করছে। তাহলে এই কটা বিক্রিয়া থেকে আমরা কিন্তু অনেকগুলো জিনিস জানতে পারছি। সেগুলো কি না প্রথম যে দুটো ধাতু আছে সেই ধাতুগুলোকে বলা হয় অধিক সক্রিয় ধাতু। কি বললাম? প্রথম যে ধাতুগুলো আছে সোডিয়াম আর ক্যালসিয়াম সেগুলো হচ্ছে অধিক সক্রিয় ধাতু। অধিক সক্রিয় ধাতুর বৈশিষ্ট্যটা কি হয়? এরা সাধারণ উষ্ণতাতেই ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে ফেলে, কোনো কন্ডিশনে এদের প্রয়োজন হয় না, সাধারণ উষ্ণতাতেই করে ফেলে। সেই কারণেই কি না সোডিয়াম এবং ক্যালসিয়াম ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে ফেললো। ঠিক আছে, এবার আসি পরের দুটো ধাতু যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। এই দুটো ধাতুর বৈশিষ্ট্যটা কি বা মধ্যম সক্রিয় ধাতুর বৈশিষ্ট্যগুলো কি? এরা একটা কন্ডিশনে কিন্তু জলের সাথে বিক্রিয়া করে। কোন কন্ডিশন না জলটাকে কিন্তু ফুটন্ত হতে হবে, ঠান্ডা হলে কিন্তু বিক্রিয়া করবে না।
সেই কারণেই এই দুটো ধাতু দেখো ফুটন্ত জলের সাথে বিক্রিয়া করে তবে কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। ঠিক আছে, পরেরটাতে দেখো কি আছে না, লোহিত তপ্ত আয়রন স্টিমের সাথে বিক্রিয়া করে তবেই কিন্তু হাইড্রোজেন তৈরি করছে। এই লোহিত তপ্ত আয়রন বা আয়রন ধাতুটা কীরকম ধাতু, এরা হচ্ছে একটু কম সক্রিয় ধাতু, মানে আগের যে ধাতুগুলো বললাম তার থেকে কিন্তু কম সক্রিয় ধাতু। সেই কারণে এরা কিন্তু একটা নির্দিষ্ট কন্ডিশনে কিন্তু জলের সাথে বিক্রিয়া করবে। কি কন্ডিশন হলো আয়রনের ক্ষেত্রে, না আয়রনটা লোহিত তপ্ত হতে হবে এবং যে জলটা আমরা ব্যবহার করব সেটা কিন্তু স্টিমযুক্ত হতে হবে। ঠান্ডা বা ফুটন্ত জল হলে কিন্তু হবে না, তাহলে কিন্তু হাইড্রোজেন এটা তৈরি করবে না। আশা করি বুঝতে পেরেছ। এই যেগুলো বললাম সেগুলোই কিন্তু এইখানে লেখা আছে। আর একবার বলে দিই আমি, উপরের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন শর্তে বিভিন্ন ধাতু জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়। দ্বিতীয় পয়েন্টটা কি আছে, অধিক সক্রিয় ধাতু, যেগুলো আমি কি বললাম না সোডিয়াম এবং ক্যালসিয়াম, তাহলে অধিক সক্রিয় ধাতু সাধারণ উষ্ণতায় জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করে। 3 নম্বর পয়েন্টটা কি আছে, মধ্যম সক্রিয় ধাতু, কোনগুলো বললাম না ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, তাহলে মধ্যম সক্রিয় ধাতু ফুটন্ত জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস মুক্ত করে ও সংশ্লিষ্ট ধাতুর হাইড্রক্সাইড তৈরি করে। আমি তোমাদের বললাম যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি করছে। 4 নম্বর পয়েন্টটা কি আছে না, লোহিত তপ্ত আয়রন স্টিমের সাথে বিক্রিয়া করে ফেরোসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন তৈরি করে। এটা হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইডের নামটা। ঠিক আছে, এবার আসি পরেরটা কি আছে দেখো, অ্যাসিডযুক্ত জল। ঠিক আছে, কেন আমরা অ্যাসিডযুক্ত জল ব্যবহার করছি আমি বলে দেবো, কিন্তু তার আগে আমি একটু বলে দিই যে কিভাবে আমরা হাইড্রোজেনটা তৈরি করছি অ্যাসিডযুক্ত জল থেকে। দেখো, অ্যাসিডযুক্ত জলের মধ্য দিয়ে আমি যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা ক্যাথোডে হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন পাবো। কি বললাম না, অ্যাসিডযুক্ত জলের মধ্য দিয়ে আমি যদি তড়িৎ বিশ্লেষণ করি ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন পাবো। তাহলে হাইড্রোজেনটা আমরা কিসে পাচ্ছি, যেহেতু এটা গ্যাস আমি অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, আগেরগুলো আমার দেওয়া হয়নি, তোমরা আগেরগুলোও কিন্তু দিয়ে দিতে পারো। এটা হাইড্রোজেনটা কোথায় তৈরি হবে বললাম না ক্যাথোডে তৈরি হবে। ঠিক আছে, ক্যাথোড বিক্রিয়া। আর অ্যানোডে কি তৈরি হবে, অ্যানোডে কিন্তু অক্সিজেন গ্যাস মুক্ত হয়, এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। এবার দেখো, অ্যাসিডযুক্ত জল আমি কেন নিলাম, শুধু জলেরই তো আমি তড়িৎ বিশ্লেষণ করতে পারতাম। শুধু জল আমি যদি তড়িৎ বিশ্লেষণ করতাম সেক্ষেত্রে কিন্তু কখনোই আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন পেতাম না, কারণ শুধু জলের তড়িৎ বিশ্লেষণ করা কখনোই সম্ভব নয়। ঠিক আছে, কারণ কি না জলের মধ্য দিয়ে আমি যদি তড়িৎ বিশ্লেষণ করি সেক্ষেত্রে কি হয় না H+ এবং OH- এই দুটো আয়নে কি জলটা ভেঙে যায়। কিন্তু যেহেতু জল মানে বিশুদ্ধ জল তড়িৎ বিশ্লেষণ করা সম্ভব নয় বিশুদ্ধ জলের মধ্য দিয়ে, সেই কারণেই কি না এই যে দুটো আয়ন তৈরি হয় সেটা যে পরিমাণটা হয় সেটা কিন্তু খুবই কম, যার ফলে বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। আর সেই কারণেই জলের সাথে যদি আমি একটু অ্যাসিড যুক্ত করে দিই, তার মধ্য দিয়ে যদি আমি এখন তড়িৎ বিশ্লেষণ করি তাহলে জল পুরোটাই ভেঙে কিন্তু H+ OH- আয়নে পরিণত হয়ে যায়। ঠিক আছে, যার ফলে কিন্তু তড়িৎ বিশ্লেষণটা আরও ভালো হয় এবং ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে কিন্তু অক্সিজেন জমা হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো পরেরটাতে কি লেখা আছে, জল ভালো তড়িৎ পরিবহন করতে পারে না। এটা আমি তোমাদের বললাম যে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না, কেন, কারণ H+ এবং OH- আয়নে পুরোটা ভেঙে যায় না, সেই কারণে। তাই জলের মধ্যে লঘু বেরিয়াম হাইড্রক্সাইড দ্রবণ মিশিয়ে তড়িৎ বিশ্লেষণ করলেও বিশুদ্ধ হাইড্রোজেন পাওয়া যায়। আমি দেখো কি বললাম না অ্যাসিড যুক্ত জলের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ, আমি যদি এই অ্যাসিডের বদলে আমি যদি তীব্র ক্ষার নিই সেক্ষেত্রেও কিন্তু ক্ষারযুক্ত জলের মধ্য দিয়ে আমি যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলেও কিন্তু আমি ক্যাথোডে হাইড্রোজেনটা পাবো। তাহলে শুধু যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করলেই হয় এমন নয়, ক্যাথোডের সাথে ক্ষারের সাথে মানে ক্ষারযুক্ত জলের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ করলেও আমি কিন্তু হাইড্রোজেন পাবো। আর এখানে ক্ষার হিসেবে কি ব্যবহার করতে পারি না বেরিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার আসি দেখো পরেরটাতে, সেটা কি আছে, ক্যালসিয়াম হাইড্রাইডের সাথে আমি যদি জলের বিক্রিয়া করি কি তৈরি হয়
না ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি হবে প্লাস হাইড্রোজেন তৈরি হবে। এর নামটা কি বললাম? এর নামটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এই নামটা কিন্তু আমি তোমাদের আগে লিখিয়ে দিচ্ছি। সেটা কোথায় দেখো, যেখানে আমি এই ধাতুগুলো সম্পর্কে বললাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড, সেখানে লিখিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো পরেরটাতে আসছি। লিথিয়াম হাইড্রাইডের সাথে জলের বিক্রিয়ায় কি তৈরি হয়? না লিথিয়াম হাইড্রক্সাইড তৈরি হয়, যার সংকেতটা কি? না LiOH। আর এই এলআইটা কার নাম? এলআইটা হচ্ছে লিথিয়ামের সংকেত। ঠিক আছে, আর হাইড্রোজেন তৈরি হবে। এই নামটা আমি কি বললাম? না নামটা হচ্ছে লিথিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, লিথিয়াম হাইড্রক্সাইড। এবার দেখো, এই যে যৌগগুলো বিক্রিয়া করছে, এই যৌগগুলোর কিন্তু একটা বিশেষ নাম আছে। সেগুলো কি? না ধাতব হাইড্রাইড জাতীয় যৌগ। কেন বলা হচ্ছে? কারণ এখানে ধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত আছে বলেই এই ধরনের যৌগগুলোকে বলা হচ্ছে কি? ধাতব হাইড্রাইড জাতীয় যৌগ। ঠিক আছে, এবার এই সব হাইড্রাইড জাতীয় যৌগগুলি জলের সাথে বিক্রিয়া করে সংশ্লিষ্ট ধাতুর হাইড্রক্সাইড তৈরি করছে। তোমরা দেখতে পেলে যেমন লিথিয়াম হাইড্রাইড জলের সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রক্সাইড তৈরি করছে। আর কি তৈরি করছে? না হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। তোমরা দেখতে পেলে যে ক্যালসিয়াম হাইড্রাইড জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে, আবার লিথিয়াম হাইড্রাইড জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। তাহলে হাইড্রাইড জাতীয় যৌগগুলো জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস মুক্ত করে। এবার একটা তোমাদের কোশ্চেন বলে দিই, সেটা কি? না ক্যালসিয়াম হাইড্রাইডের কিন্তু একটা বিশেষ নাম আছে। সেটাকে কি বলা হয়? হাইড্রোলিথ। ঠিক আছে, যার নামটা আমি একটু পাশে লিখে দিই, হাইড্রোলিথ। তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় কোশ্চেন পড়ে হাইড্রোলিথ কাকে বলে, তখন তোমাদের লিখতে হবে কি? ক্যালসিয়াম হাইড্রাইড লিখে তার পাশে কিন্তু সংকেতটা তোমরা লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে আমি যেটুকু পড়ালাম, যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে।